এখন বাজে হচ্ছে 11:25, বর চলে গেল অফিস। আর আজকে সকালবেলা মানে কি বলবো, তোমাদের কিছু কথা আমি বলতে চাই, ঠিক আছে? বলতে পারো যে মনের কথা বলতে চাই, বা মনের মধ্যে যে ক্ষোভ সেটা আমি বলতে চাই। আমি ছোট থেকে শুনে এসেছি শ্বশুরবাড়িই হয়, কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, সত্যি কথা, হাড়ে হাড়ে। তোমরা জানো, তোমাদেরকেও তো তোমরা তো সবই জানো যে আমাদের লাস্ট 1 বছর ধরে কি সমস্যা চলছে, ঠিক আছে? আর আমার বর একটা ব্যবসা খুলে ভীষণভাবে লস খেয়ে একটা বড় সড়ো একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা চলছি। কি বলবো, মাসের 15 দিন হয়ে গেলে তারপরে হাতে টাকা থাকে না ঠিক মতন বাজার করার, ঠিক আছে? সকালবেলা ব্রেকফাস্ট করি না, দুপুরবেলা খাই আর রাতের বেলা খাই, সন্ধেবেলাও এখন কিছু খাই না। আমার বড়ও তাই, এই যে বেরোয় সকালবেলা কিছু খেতে চায় না। সকালবেলা থেকে তো ফোন কন্টিনিউয়াস ফোন আসতে থাকে, ক্রেডিট কার্ড থেকে, ব্যাঙ্কগুলো থেকে ফোন আসতে থাকে। পাওনাদাররা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে, তোমরা তো এর আগে লাইভে দেখেছো, ঠিক আছে? এমনি কত রকম মানসিক ঝামেলার মধ্যে রয়েছি। তার মধ্যে আমার 4 দিন ধরে, তোমাদের এর আগে বলেও ছিলাম আমি, যে আমার এই যে চেস্টে ব্যথা, তোমাদের 2 দিন আগেই আমি বলছিলাম লাইভে যে আমার না চেস্টে ব্যথা করছে। গতকাল থেকে ব্যথাটা কমেছে। এত ব্যথা করছিল যে আমি চিত হয়ে শুতে পারছিলাম না, কিছুতেই শুতে পারছিলাম না। মাথাটা এরকম উঁচু করলে তবে গিয়ে দেখছি ব্যথাটা করছে না। এবার চিত হাওয়া থেকে কাত হতে গিয়ে ব্যথা করছে আরও বেশি। তারপরে যখন একদম কাত হয়ে যাচ্ছি তখন ব্যথাটা কমছে। এরকম 4 দিন আমি লাস্ট কাটিয়েছি। তোমাদের লাইভে আমি বলেছি, কিন্তু অত সেরকমভাবে বলিনি, কারণ সবসময় আমি নিজের সমস্যা সত্যি কথা বলতেও একটা কেমন লাগে। আজকে সকালবেলা, আর আমার না একটুখানি মাঝে মাঝে এটা হয়, শ্বাসের প্রবলেম। এই যে এখনও নিঃশ্বাস নিচ্ছি তো, এই পুরো ক্লিয়ারভাবে কিন্তু নিঃশ্বাসটা নিতে পারছি না, ঠিক আছে? এখানে একটা হালকা ব্যথা করছে, ঠিক আছে? দীপ বলছে গ্যাসের ব্যথা হতে পারে, গ্যাসের ব্যথা, কারণ আমার চা খাওয়ার অভ্যেস নেই। আমি লাস্ট কয়েকদিন না চা মুড়ি, তোমরা হয়তো ব্লগে দেখেওছো, চা মুড়ি খেয়েছি। যেহেতু দেখো এখন ব্রেকফাস্ট করার মতন সেরকম কোনো নেই, যে কি বলবো, ওই চাটা করছি, চা বেশি করে নিয়েছিলাম, মুড়ি খাচ্ছিলাম। তো যাই হোক, চা মুড়ি কদিন খেয়েছি, এই কারণে হতে পারে। চা আমি যেহেতু খাই না, শ্যুট করে না, তো আমার একটুখানি বুকের ব্যথা, আর এমনিতেও আমার একটুখানি বেশি কথা বললে দেখবে তোমরা, আমি হাঁফিয়ে যাই। বেশি কথা বললে, একটু সিঁড়ি দিয়ে ওঠানামা করলে হাঁফিয়ে যাই। আজকে আমার সকালবেলা করে তো শ্বশুরমশাইকে খেতে দিই, সকালবেলা ঘুম থেকে উঠে খেতে দিই। খেতে দিয়ে হাতটা ধুচ্ছি বেসিনে, হাতটা ধুতে ওহ বাবা গো, এরকম করেছি, ওরে বাবা, যেই এরকম করেছি বলছে কি বৌমা এরকম না করবে না। হ্যাঁ, এমন করছো যেন কত কষ্ট, তোমার কত মনের কষ্ট, কত শারীরিক কষ্ট। ভাবো, কিছু জানে না, খোঁজ নেয়, একবার জিজ্ঞাসা করে যে কিছু খেয়েছো কি না খেয়েছো, ঠিকঠাক খাওয়া দাওয়া করছো তো? কোনো সময় জিজ্ঞাসা করে না, ঠিক আছে? যে এই 4 দিন ধরে বুকে ব্যথা জানে না, কিন্তু ঠিক আছে, সে এরকম। এবার আমার তো নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমি তখন বললাম যে হ্যাঁ, আমার তো কষ্ট হচ্ছে, তুমি জানো আমার লাস্ট 4 দিন ধরে বুকে ব্যথা, শুতে পারছি না ঠিক করে। হ্যাঁ, এরকম বলছে, এতে সংসারের অমঙ্গল হয়। বাড়িতে এই যে 3-4 বার কথাটা বললো, ঠিক আছে, যে সংসারের অমঙ্গল হয়। আরে বাবা, এটা তো শারীরিক কষ্ট। আমি তো কোনো দীর্ঘশ্বাস ফেলছি না, দীর্ঘশ্বাসটা ফেলছি তার কারণে আমার এখানে কষ্ট হচ্ছে, আমি শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার, সেই কারণে। আর মানসিক কষ্টও তো আছে। এত একটা মানুষ পাশে যে যে সংসারটা চালাচ্ছে, যে এত কাজবাজ করছে, যার এত কিছু ইচ্ছা ছিল করার, সেই কাজটা করতে পারেনি, ভীষণ বাজেভাবে ফেল হয়ে গেছে, রাতে ঘুমোতে পারে না ছেলেটা, এত টেনশন। তা মানসিকও তো একটা টেনশন রয়েছে। তো সেই সব ভাবো, এখন কি বলতো, বাড়িতে এগুলো চিরাচরিতভাবে হয়ে আসছে। সত্যি কথা, আমার কিন্তু সত্যি কথা, এগুলোতে না কষ্ট হয় না, হাসি পায়, মাথা গরম হয়ে যায় আর হাসি পায় এখন। দেখবে বাড়িতে যাই কিছু হয়ে যাক না কেন, সব বাড়ির বউয়ের দোষ। 3-4 বার কথাটা বললো, উনি আমাকে বোঝাতে চাইছে যে এই যে আমার বরের যে এত ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, বিকজ অফ মি,
মানে তোমার এই দীর্ঘশ্বাসের জন্য। বলছে প্রায় আমি দেখি যে তুমি এরকম করে দীর্ঘশ্বাস ফেলো। আরে বাবা, আমার তো মাঝে মাঝে এই কষ্টটা হয়, আমার শ্বাস নিতেও কষ্ট হয় মাঝে মাঝে, একটুখানি একবার দুবার সিঁড়ি দিয়ে ওঠানামা করব, আমার এরকম কষ্ট হয়। আর সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই ফ্রিজে যা গরম করব সেটা নিয়ে রান্নাঘরে আসতে হয়, আবার থালা নিতে 2-3 বার মোটামুটি ওই সময়টাতেও আমাকে আসা যাওয়া করতে হয়। তাহলে সেই কারণে আমার হয় এইটা, এরকম হয়, ঠিক আছে। আর আজকে তো এই কদিন ধরে তো বুকে ব্যথা আরোই হচ্ছে, মানে বাড়িতে যাই হোক না কেন বাড়ির বউয়ের দোষ, মানে এত কি বলবো। তো এর আগেও আমার বড়োর সাথে আমার একটা বিশাল বড় ঝামেলা হয়েছিল, ঠিক আছে। তো সেইটার কারণে সেইটার জন্য কিন্তু আমি মানে 0.1%ও আমি দায়ী ছিলাম না, ও নিজেই দায়ী। ও আমার বর কী বলো তো, অবুঝ তো একটুখানি, মানে কী বলো তো, বোঝে না বুঝে সুঝে কাজ করে ফেলে। এবারে সেইবারেও সেই কাজটা এরকম করেছিল। এবারে সেই কারণে আমার সাথে একটা ঝামেলা হয়েছিল যে তুমি কেন এরকম এই ধরনের কাজগুলো করো বা কিছু, যাই হোক কিছু একটা হয়েছিল, অত ডিটেলসে যাচ্ছি না, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। তখনও তোমার গাফিলতি, আমার শ্বশুর আমাকে এরকম আঙুল দেখিয়ে বলছে তোমার গাফিলতি, তুমি ঠিক করে দেখোনি। আরে বাবা, তোমার ছেলে কি 10 বছরের খোকা নাকি? আমাকে তো তাহলে তার সাথে সাথে সবসময় সব জায়গায় চলতে হয়। আর মানে আর এই যে ব্যবসাটা, মানে পা ধরতে বাকি রেখেছিলাম, দীপ করো না, মানে ওর মাথায় যখন যেটা চাপবে সেটা করবেই, মানে সবেতেই বাড়ির দোষ, মানে বাড়ির বউয়ের দোষ। মানে এত এই 2 মাস, জুন মাসে 10 তারিখে আমার শাশুড়ি গেছে, এই গোটা মানে আমার বড় ননদ, ঠিক আছে, বাড়ি করার পর মোটামুটি ভালো দোতলা বাড়ি কিনেছে, অনেকগুলো রুম টুম, থাকতে কোনো অসুবিধা হয় না। যবে থেকে আমার বড় ননদ বাড়ি কিনেছে, হ্যাঁ, তারপর থেকে আমার শাশুড়ি এই বাড়িতে ঠিক মতন থাকে না, ম্যাক্সিমাম দিন বড় মেয়ের কাছে থাকে, ঠিক আছে। এখন ছোটো মেয়ের কাছে এখন গেছে, যাই হোক ম্যাক্সিমাম দিন থাকে না এখানে। আমি সংসারটাকে সামলাই। আবার মানে সে বলছে যে এরকম করলে নাকি সংসারের অমঙ্গল হয়। কোন মেয়েটা চায় গো সংসারের অমঙ্গল, যেখানে সে তাকে সারা জীবন থাকতে হবে? মানে মানে কী বলো তো, যখন মানুষ কোনো কিছু খুঁজে পায় না, মানে আমি তো সত্যি কথা বলতে কী বলো তো, প্রচুর না এদিক ওদিক চোখ কান খোলা রেখে কাজ করি, কারণ এরকম এক্সপিরিয়েন্স আমার অনেক আছে। যাই হোক না কেন দেখবে বাড়ির বউয়েরই দোষ হয়। যারা এখানে মেয়েরা আছে বিবাহিত, রিলেট করতে পারবে আমার সাথে। তাই আমি অত্যন্ত করে কাজ করি, মানে কোনো দোষ খুঁজে পায় না তো, মানে এখন এই দোষটা মানে আমার মানে এরকম, মানে কীভাবে খোঁচাবে আর কি, মানে আগা গোড়ায় উনি ওরকম ভীষণ বাজে লোক একটা, মানে বলতে বাধ্য হলাম। মানে পুরো কুচুটে শাশুড়ি আছে না, কুচুটে শাশুড়িদের মতন। আমি কত এভাবে যে এই এত ক্রাইসিসের মধ্যেও কত করে মানে সংসারটা সামলাচ্ছি আমি এবং আমার বর মিলে, আর উনি ওনার প্রকাশ করতেই ব্যস্ত। চারানা পয়সা দিয়ে তো এত ক্রাইসিস, ফিনান্সিয়াল ক্রাইসিস, চারানা পয়সা দিয়ে হেল্প করে না। ওনাদের এখন বয়স হয়ে গেছে, ঠিক আছে, ওনাদের এখন বয়স হয়ে গেছে, ওনাদের টাকার প্রয়োজন, থাক, করার দরকার নেই, কিন্তু ভালো ব্যবহারটা তো করতে পারে। কি বলবো, তোমাদেরকে বলতে বাধ্য হলাম আজকে এই কথাটা, বলে ক্যামেরা বন্দি করে রাখলাম, যাতে এইটা মানে আমার মেমোরিতে তো থাকবেই। কিন্তু আমি বললাম আজকে, সত্যি কথা বলতে বাধ্য হলাম। আর এবার থেকে সব কথাই বলবো আমি আমার ভিডিওতে। মানে এত রাগ মানে কি বলবো, খারাপ লাগে জানো তো, খারাপও লাগে, খারাপ বেশিক্ষণ লাগে না, এখন হয়ে গেছে, গা হয়ে গেছে। বাড়ির বউরা কী বলো তো, বহিরাগত তো, তাদের যখন তখন তাদের সাথে যেরকম খুশি ব্যবহার করা যায়, যা খুশি বলা যায়, মানে টেকেন ফর গ্রান্টেড নিয়েছে। কোথায় গ্রেটফুল থাকবে যে একজন বাড়িতে নেই, সংসারটা পুরো সামলে রেখেছে, যেমনভাবেই সামলাই না কেন, না খাইয়ে তো রাখি না, বিশেষ করে ওনাকে। আমি সবসময় ভাবি জানো তো, যে বয়স্ক মানুষ এত বয়সে এত পরিশ্রম করে, তোমার কি বলে, যাই খেতে দিই না কেন, এখন তো বেশি হাইফাই কিছু রান্নাবান্নাও করতে পারছি না, যাই থাকে, যাই জোগাড় করতে পারে দিই, সেখান থেকেই মানে টাইম মতো ওনাকে খেতে দেওয়ার চেষ্টা করি। যে বয়স হয়ে গেছে, এই বয়সে এত
পরিশ্রম করে, সময় মতো খাওয়াটা ওনার প্রয়োজন। যতই ভাবো না কেন, কি বলো তো, কোনো নাম নেই। কিন্তু আমি তো তা নয় যে না করবো না, ওরকম পারি না, কারণ মানে কি বলো তো, আমি ওরকম পারি না। কিন্তু এইবার মনে হচ্ছে পারতে হবে। এবারে আমার শাশুড়ি আসবে, আমি পুরো হাত জোর করে বলে দেবো যে আমি পারছি না, এরপরে তুমি যেখানেই যাবে নিজের বরকে সঙ্গে করে নিয়ে যাবে। এর আগে আমার শ্বশুর না, আমার শাশুড়ি যখন যায় আর কি কোথাও মেয়ের বাড়ি অনেক দিনের জন্য, যখন একটু বেশি টাইম হয়ে যায় আসে না, তখন আমার শ্বশুরের মুড পুরো চেঞ্জ হয়ে যায়। আর তখন মানে নিজের লোকের সাথে তো খারাপ ব্যবহার করতে পারে না, আমি বহিরাগত, আমি হচ্ছে অবলা মনে করে উনি হয়তো মনে করে যে আমার ওপর যা খুশি বলা যায়, এ করা যায়। আর এরপরে আমার বর বলে, আমার বর 14 বার প্রত্যেকবার বলে যে মা, বাবাকে এখানে একা রেখে যাবে না, বাবা কারোর কথা শোনে না, উল্টে লোককে দুটো কথা শুনিয়ে দেয়। এবারে আমি বলবো যে আমি পারবো না তোমার বরকে দেখাশোনা করতে, দেখাশোনাও করবো আবার কথাও শুনবো, বিরক্তি করেন জানো না। আজ সকালবেলা ঘুম থেকে উঠে মাথাটা গরম করে দিয়েছে। কি বলবো, এই কথাটাই তোমাদের বলার ছিল। কিছু কিছু কথা না বলা উচিত, আমি অনেক কথা বলি না, চুপচাপ হজম করে নিই, চুপচাপ ইগনোর করি, কিন্তু কিছু কিছু কথা ইগনোর করাটা উচিত নয়। বাড়িতে যাই হয়ে যাক না কেন, বাড়ির বউয়ের দোষ নাকি? যাই হোক বন্ধুরা, অনেক কষ্ট থেকে কথাগুলো তোমাদেরকে বললাম, মাঝে মাঝে না বলাটাও উচিত, সবসময় সহ্য করাটা উচিত নয়। ওনারা যেমন 1%ও সহ্য করে না, একটু চুপচাপ থাকবে তাহলে সংসারে শান্তি থাকে, তা নয়। সবাই এই বাড়িতে কী বলো তো, সবাই যখন যার রাগ ধরে তখন সে প্রকাশ করে ফেলে আমার উপর, কিন্তু আমি কিন্তু করি না, আমি ইগনোর করি, কারণ বিকজ অফ মাই হাজব্যান্ড। কারণ আমি যদি ঝামেলা করি, আমি যদি উত্তর দিই, তাহলে তো ঝামেলাটা আরও বেশি হবে, তখন কি হবে, আমার বর মানসিক অশান্তিতে ভুগবে। তো সেই কারণে আমি যথাসম্ভব আমি ইগনোর করার চেষ্টা করি। এমনকি বিশ্বাস করবে না, আমি কিছু পার্সেন্ট লোকের সাথে ডিস্টেন্স মেনটেন করে চলি, যে ওই রোজ রোজ ঝগড়া করার থেকে দূরত্ব বজায় রেখে চলাই ভালো, যে আমার যতটুকু করণীয় তাই আমি করব, কিন্তু বেশি মাখো আমি আর করব না, কারণ সেই মানসিকতাটাই নেই। অনেক মানে কি বলো তো, আঘাত পেয়েছি এদের থেকে, তাই জন্য নিজেকে মানে সরিয়ে নিয়েছি, নিজের মতন থাকি, যতটুকু করার করি, এই হচ্ছে ব্যাপার। তো ব্লগটা আমি ভালোভাবেই কালকে থেকে শুরু করেছিলাম, কিন্তু শেষ করতে পারিনি। দেখো কথা বলেই ব্লগ শুরু করেছিলাম। কালকে সকালবেলা না বিউলির ডাল করেছিলাম আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা করেছিলাম, বেশ ভালো লাগে জানো তো, গরম ভাতে পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখলে দারুণ লাগে। তবে হ্যাঁ, আমি একটুও খেতে পারিনি, ঘরে 3টেই আলু ছিল, আর সেই আলুটা মাখার পরে দেখলাম যে না, এই আলু মাখাটা তো আমার বর এবং শ্বশুরমশাই দুজনেরই লেগে যাবে, আমি যদি খাই ওদের একটু কম পড়তে পারে, তার জন্য আমি আর খেলাম না, ভাবলাম যে আবার পরে একদিন করে নেব। আমার আজকে তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছিলো, কিন্তু তবুও দীপকে দিয়ে একটু পেঁয়াজ আনিয়ে রাখলাম, কারণ রাতের বেলা আজকে হবে তোমার হচ্ছে চিলি চিকেন। একটু আগে আমি দোকানে গেছি, কিন্তু ঘরে যে পেঁয়াজ নেই সেটা ভুলে গেছি। তারপরে শ্বশুরমশাইকে যে এখন বাজে 1:30 খেতে দিলাম, আর এই চিলি চিকেনের প্রিপারেশনটা রেডি করে রেখে দিলাম। তোমরা তো জানোই যে চিলি চিকেন হলেই এখন মোটামুটি দীপই করে, কারণ ও চিলি চিকেনটা ভালো করতে পারে, তাই। আর আমি এটা ম্যারিনেট করে রেখে দিলাম, আর একটু বাঁধাকপি করলাম, বাঁধাকপিটা আগের দিন এনেছিলাম বাজার থেকে, এখন অসময়ের বাঁধাকপি, তবুও একটু নিরামিষ না, একটু ঘি দিয়ে রান্না করলে খারাপ লাগে না খেতে, ভালোই লাগে। তারপরে রান্না করে এই যে রান্না করতে করতে আর কি আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা রসুন কুচানো সব কেটে রেখেছি, যাতে রাতে আমাকে বেশি হ্যাপা করতে না হয়, কারণ আমাকে আবার পরোটা করতে হবে, আর এই দুটো জিনিস একসাথে করতে খুব কষ্ট হয়, তাই আমি সারাদিন ধরেই জোগাড়যন্ত্রগুলো করে রাখলাম। আর মাইক্রোওভেনটাও পরিষ্কার করতে হবে, সেটাও হচ্ছে না। আর এদিকে শ্বশুরমশাই রাস্তায় বেরিয়ে বলছে, বৌমা আমি না চশমাটা ফেলে এসেছি, একটু দেবে, তাই তাকে আবার চশমাটা দিয়ে আসতে গেলাম। তারপরে স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, তার মধ্যেই চলে এসেছে বর। একটা মুড়ি আনতে বলেছিলাম, কারণ মাঝে মাঝে শ্বশুরমশাইকে মুড়ি দিয়ে দানাদার বা মুড়ি দিয়ে বোঁদে সব টিফিনে দিই, আর সাথে দুধ তো কম্পালসারি
আনবেই। তারপরে সন্ধ্যাবেলা একটু রেস্ট নিলাম, আমি লাইভে গল্প করলাম তোমাদের সাথে। ততক্ষণ দীপ চিলি চিকেনটা বানিয়ে নিল, আর আমি এখন রাত 10:30টার সময় এসেছি পরোটা বানাতে। আজকে দেখো পরোটা বানাতে সকাল হয়ে গেছে। আসলে রাতে পরোটা করে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে সকালবেলা আবার দীপকে 2টো লেচি ছিল, পরোটা করে একটু ছোলার ডাল ছিল, দিলাম। আর আমি এখন একটা ডিসিশন নিয়েছি, শরীরটা সত্যি দেখছি উইক হয়ে যাচ্ছে, খুব সহজেই অসুস্থ হয়ে যাচ্ছি, তাই এবার থেকে ডিসিশন নিয়েছি বরের সাথে আমিও 1 কাপ করে দুধ খাবো। তো এই ছিল আজকের ব্লগ, এভাবেই আজকে ব্লগটা শেষ করলাম। যদি এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর সবাই কিন্তু কিছু মনে করো না।